আজকে আমি ক্লাস নেব হচ্ছে যে টপিকের উপর আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা এবং তাপমাত্রার সম্পর্ক। এই টপিকের উপর তো গত ক্লাস যিনি এখন যুক্ত আছেন আপনি গত ক্লাস করেছেন কিনা আমি জানি না। গত ক্লাস যদি করে থাকেন সেখানে তাপের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাথে থার্মোমিটারের উপরও কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে আরেকটু আর কি তাপের কিছু ডাইমেনশন আছে, যেমন আপেক্ষিক তাপ কি বা তাপ ধারণ ক্ষমতা কি এগুলা, এবং তাপমাত্রার যে বিভিন্ন স্কেল। গত ক্লাসে আমি বলেছিলাম তাপমাত্রার 3 ধরনের স্কেল আছে। ওই স্কেলগুলোর মধ্যে যে রিলেশন, ওই রিলেশনটা একটু দেখাবো আজকে। তো আপেক্ষিক তাপ হচ্ছে মূলত 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। ক্যালভিনটা কি আপনি যদি গত ক্লাস করে থাকেন তাহলে তো জানেন, আর না করে থাকলে আমি বলছি যে তাপমাত্রার পরিমাপক হচ্ছে 3টা স্কেলে হয়। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর একটা ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে ডিগ্রি ক্যালভিন। এই ক্যালভিনটা হচ্ছে এটা তাপমাত্রা পরিমাপের আর একটা স্কেল। আমরা সাধারণত সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটোর সাথে অভ্যস্ত, এবং মানবদেহের যে তাপমাত্রা ওইটা ফারেনহাইটেই পরিমাপ করা হয়। আর সাধারণত আমরা যে আবহাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো বস্তুর তাপমাত্রার ক্ষেত্রে আমরা সেলসিয়াসে বলে থাকি। কখনো কখনো কিছু কিছু তাপমাত্রা ফারেনহাইটও বলা হয়। তবে আমাদের মানবদেহের তাপমাত্রার পরিমাপকটা হচ্ছে আমরা ফারেনহাইট স্কেল বলে থাকি। এবং মানুষের শরীরের আদর্শ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার চেয়ে যখন বেড়ে যায় তখনই আমরা বলি যে জ্বর আসছে, অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইটের উপরে গেলে আমরা ধরে নিই জ্বর আসছে। কিন্তু তার নিচেও কিন্তু নামতে পারে। অর্থাৎ যখন তাপমাত্রাটা 98.4 ডিগ্রি নিচে নেমে যায় তখন আস্তে আস্তে আমাদের শরীর কিন্তু ঠান্ডা হতে থাকে, এবং একজন মৃত মানুষের শরীর ঠান্ডা থাকে। সেক্ষেত্রে তার তাপমাত্রা কিন্তু অনেক, মানে যখন মারা যায় আসলে শরীর ঠান্ডা থাকে মানে কি, তখন আসলে তাপমাত্রা বলা যায় যে ফারেনহাইট স্কেলে 0 না হোক কিন্তু খুবই কম থাকে। তার মানে যখন কারোর তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে নিচে নেমে সে 94 অথবা 90 ডিগ্রিতে চলে আসে, তখনই কিন্তু তার গুরুতর সমস্যা দেখা দিবে। কারণ ওইটা আদর্শ তাপমাত্রার চেয়ে কম। আমাদের স্ট্যান্ডার্ড তাপমাত্রা থাকতে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এখন আমি এখানে যেটা বলছিলাম যে আপেক্ষিক তাপটা কি, আপেক্ষিক তাপটা হচ্ছে কোনো 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ তাপ সেখানে প্রয়োগ করতে হবে সেই তাপের পরিমাণটি হচ্ছে আপেক্ষিক তাপ। তো উল্লেখযোগ্যভাবে তাপ হচ্ছে শক্তির একটা রূপ। আমরা তো শক্তির বিভিন্ন রূপ দেখি, আলো, তাপ, শব্দ, এরকম বিভিন্ন রূপ আছে। তারপরে তাপ এটা একটা রূপ। সেই জন্য তাপের এসআই একক হচ্ছে জুল। আর যা একটি নির্দিষ্ট ভরে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ হিসেবে ব্যবহৃত হয় বা সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ আমরা কোন নির্দিষ্ট ভরের বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে সেই তাপের পরিমাণটা, যে পরিমাণ তাপ সেখানে প্রয়োগ করলে তার তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়বে, সেই তাপের পরিমাণটাই হচ্ছে আপেক্ষিক তাপ। এক্সাম্পল হিসেবে যেমন পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এখানে পার বলা হচ্ছে, এই যে কেজির উপরে মাথায় দেখা গেছে -1 আছে, আবার এই যে কে মানে কেলভিন, তার মাথার উপরে -1 আছে। এটার অর্থ হচ্ছে ডিভাইডেড বাই, অর্থাৎ 4200 জুল ডিভাইডেড বাই 1 কেজি ডিভাইডেড বাই 1 কেলভিন। এটার অর্থ হচ্ছে তাই। তো এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে আসলে বোঝায় হচ্ছে যে আমি পানির তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে সেখানে 4200 জুল তাপ প্রয়োগ করতে হবে, এবং এটি হচ্ছে পানির আপেক্ষিক তাপ। অর্থাৎ এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে, এটা পানির ক্ষেত্রে যেমন 4200 জুল পরিমাণ তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে। অন্য একটা বস্তুর ক্ষেত্রে
হয়তো এই তাপের পরিমাণটা অন্যরকম হতে পারে। অর্থাৎ যে বস্তু হোক না কেন, যেমন আমি যদি বলি যে আহ, কি বলবো, যে একটা স্টিলের থালা, তার তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে আমি প্রথমত কি করব, যে 1 কেজি ভরের একটা স্টিলের থালা যদি নেই, এবং সেখানে আমি যে পরিমাণ তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবে, সেই পরিমাণটাই হবে ওই স্টিলের থালার জন্য আপেক্ষিক তাপ। তো ডিয়ার পার্টিসিপেন্ট, আপনি যিনি সংযুক্ত আছেন, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, যিনি সংযুক্ত আছেন, আপনি কি বুঝতে পারছেন? রেসপন্স করবেন, না হলে তো আমিও বুঝতে পারবো না যে আমি নিজে নিজে কথা বলে যাচ্ছি কিনা, কে শুনছে। হ্যালো, যিনি সংযুক্ত আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, জানি না আমি আপনি শুনতে পাচ্ছেন কিনা। আমি বলে যাচ্ছি, আপেক্ষিক তাপমাত্রা কি। এতক্ষণ আপেক্ষিক তাপ নিয়ে বললাম। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আচ্ছা, আগেরটা ছিল কিন্তু 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আর এখানে বলা হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। দুটোর মধ্যে পার্থক্য কি? একক ভর বলতে আমি তো 1 কেজি এটাকেও একক ভর বলতে পারি, আবার 1 গ্রাম সেটাকেও কিন্তু আমি একক ভর বলতে পারি। তো সেক্ষেত্রে যে আগেরটা ছিল আপেক্ষিক তাপ, এবং এটা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা। আসলে ওই আগের যে সংজ্ঞা, একই জিনিসই। ওখানে আমি 1 কেজি নির্দিষ্টভাবে বলেছি, এখানেও সে কথাই বলা হচ্ছে, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপমাত্রা বলে। মানে আগেরটা বলা ছিল তাপ নিয়ে, আর এখন বলা হচ্ছে তাপমাত্রা নিয়ে। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। মানে তাপটা হচ্ছে আমি যেটা প্রয়োগ করতেছি সেটা, যে কি পরিমাণ তাপ প্রয়োগ করার ফলে তার তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি পেল। আর এখানে আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে যে ওই পরিমাণ তাপ প্রয়োগ করার ফলে তার তাপমাত্রা যতখানি বৃদ্ধি পেল। অর্থাৎ যেমন আমি যদি আগের এক্সাম্পলটা দিয়ে বলি, যে পানির আপেক্ষিক তাপ বলা হচ্ছে 4200 জুল। তার মানে 4200 জুল তাপ প্রয়োগের ফলে পানির তাপমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা। জাস্ট তার উল্টোটা। মানে আগে বলছি আমরা যে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি পেতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপ। মানে তাপটাকে আমরা নির্ণয় করলাম যে 4200 জুল। এখন বলবো হচ্ছে যে ওই যে 4200 জুল তাপ প্রয়োগ করার ফলে পানির তাপমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপমাত্রা। তার মানে এখানে তো পানি দিয়ে বলা যাবে না, এখানে বলা হবে যে কোনো আহ, বস্তুর, মানে একক ভরের কোনো বস্তুর উপর একক তাপ প্রয়োগের ফলে তার তাপমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপমাত্রা। তাপ ধারকত্ব কি? তাপ ধারকত্ব, ধারকত্ব শব্দটা আসছে ধারণ থেকে, মানে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা মানে হচ্ছে ধারকত্ব। কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের তাপ ধারকত্ব বলে। তার মানে আমি কোনো পদার্থের তাপমাত্রা যদি 1 একক বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে ওই পদার্থের জন্য তাপ ধারকত্ব বা তাপ ধারণ ক্ষমতা। এখন এটা পদার্থ ভেদে কিন্তু এই তাপ ধারণ ক্ষমতাটার পার্থক্য ঘটে। মানে হচ্ছে লোহার তাপ ধারণ ক্ষমতা যত, হয়তো দেখা গেল কাঠের তাপ ধারণ ক্ষমতা তত না। অর্থাৎ বস্তু ভেদে তাপ ধারণ ক্ষমতারও পার্থক্য ঘটে। আহ, সেটা নির্ভর করবে যে বস্তুটা কিসের তৈরি বা বস্তুটা কোন পদার্থের তৈরি তার উপর। তো তাহলে আমরা এখানে তিনটা টার্ম দেখলাম, একটা হচ্ছে আপেক্ষিক তাপ, একটা আপেক্ষিক তাপমাত্রা, আর একটা তাপ ধারণ ক্ষমতা, তো কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা। এবং এখানে কিছু টার্ম দেখি, নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু।
এই দুইটা টার্ম মূলত আজকের ক্লাস মানে খুব বেশি না, কিন্তু বিষয়গুলো জাস্ট একটু বোঝার জন্য, যে এই দুইটা টার্ম মূলত হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আহ, তাপমাত্রা যে পরিমাপক থার্মোমিটার, বা তিন ধরনের তাপমাত্রার কথা বলেছিলাম, যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এই তিনটা তাপমাত্রা স্কেলের মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, বা ধরেন আপনি কোন একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করলেন, আপনি নির্ণয় করলেন হচ্ছে সেলসিয়াস স্কেলে। এখন আমি যদি জানতে চাই যে না, আপনি তো নির্ণয় করলেন সেলসিয়াস স্কেলে, সে আপনি বলেন যে হ্যাঁ, ওই বস্তুর তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি বলি যে তাহলে এটা ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি ফারেনহাইট হবে, তাহলে আপনি কিভাবে এটাকে রূপান্তর করবেন? অথবা আমি যদি বলি যে না, এটা কেলভিন স্কেলে কত ডিগ্রি কেলভিন হবে, তাহলে আপনি ওই সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে যাবেন? এই রিলেশন গুলা বা ওই মানে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে যাওয়ার জন্য যে সম্পর্ক, সেই বিষয়ে আলোচনা করবো এখানে। সেই জন্য দুটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু আর একটা ঊর্ধ্ব স্থিরবিন্দু। নিম্ন স্থিরবিন্দু কি? যে তাপমাত্রায় এবং প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরবিন্দু বা বরফ বিন্দু বলে। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে বলা হচ্ছে যে তাপমাত্রায় বরফ, যে তাপমাত্রা এবং প্রমাণ চাপে। এখন বলতে পারেন যে প্রমাণ চাপটা আবার কি? প্রমাণ চাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড 276 প্যাসকেল বলে, 276 প্যাসকেল। এটা হচ্ছে চাপের একক, বা বায়ু চাপও বলে, 276 প্যাসকেল। অর্থাৎ ওই চাপে এবং যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থা থাকতে পারে, অর্থাৎ পানির মধ্যে যদি আপনি একটা বিশুদ্ধ বরফ ছেড়ে দেন, এবং আপনার তাপমাত্রাটা এমন হবে যে তাপমাত্রায় মানে বরফটা মাত্র গলতে শুরু করলো, তাপমাত্রাটা যদি এমন হয়, অর্থাৎ পুরোটা গলে যায়নি, এটা বরফ অবস্থা আছে বাট গলতে শুরু করলো বা করবে যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরবিন্দু বা বরফ বিন্দু। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু কি? যে তাপমাত্রায় এবং প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে। তাহলে মনে করেন পানি, আপনি পানিতে তাপ প্রয়োগ করতে থাকলেন, তাপ প্রয়োগ করতে থাকলেন, দেখা যাবে যে ওই তাপমাত্রাটা একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন পৌঁছবে, তখন ওই পানি মানে বাষ্পায়ন শুরু হবে, বাষ্পাকারে উঠতে শুরু করবে। ওই তাপমাত্রাটা, যে তাপমাত্রায় পানি বাষ্পায়ন শুরু হবে, ওই তাপমাত্রাটাকেই বলা হবে ঊর্ধ্ব স্থিরবিন্দু, বা স্টিম বিন্দুও বলা হয়, স্টিম বিন্দু। তাহলে এখানে দুটো জিনিস এটা মনে রাখবেন। নিম্ন স্থিরবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে বলা হবে নিম্ন স্থিরবিন্দু। আর যে তাপমাত্রায় পানি বাষ্পায়ন শুরু করবে, সেই তাপমাত্রাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরবিন্দু বা স্টিম বিন্দু। তাহলে দুইটা বিন্দু জেনে গেলেন, একটা হচ্ছে নিচের আর একটা হচ্ছে উপরের। তো আমরা রিলেশনটা এখন দেখি। তো আমি একটু আগে বলেছিলাম যে তিনটা তাপমাত্রা পরিমাপক, তিনটা স্কেল আছে, একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট এবং একটা হচ্ছে কেলভিন। আপনারা একটা ছবি আছে, এই ছবিটার দিকে, এই যে এই ছবিটার দিকে তাকান। এখানে দেখেন চারটা থার্মোমিটারের ছবি আছে। আসলে চারটা থার্মোমিটারের মধ্যে প্রথমটা কিছু না, মূলত পরের তিনটা হচ্ছে তিনটা স্কেলে দেখানো হয়েছে। দেখেন সি যেটার পাশে লেখা, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তার পরেরটা মানে তৃতীয় থার্মোমিটারটা হচ্ছে এফ লেখা, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর চতুর্থ থার্মোমিটারটা কে লেখা, মানে কেলভিন স্কেল। এই তিন ধরনের স্কেলের থার্মোমিটার। এবং দেখেন সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের যেখানে 0 ডিগ্রি, ঠিক ওই দাগ বরাবর ফারেনহাইট স্কেল হচ্ছে 32 ডিগ্রি, এবং কেলভিন স্কেলে হচ্ছে 273 ডিগ্রি। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল হচ্ছে যে আমি যদি সেলসিয়াস স্কেলের কোনো থার্মোমিটার দিয়ে একটা বস্তুর তাপমাত্রা মাপি, তখন যদি ওখানে আমি ধরলাম যে ওই বস্তুর তাপমাত্রাটা আমি পেয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক ওই বস্তুটাকে ওই মুহূর্তে যদি আপনি ফারেনহাইট স্কেলের থার্মোমিটার দিয়ে মাপেন, তাহলে পাবেন হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর যদি কেলভিন স্কেলের থার্মোমিটার দিয়ে মাপেন, তাহলে পাবেন হচ্ছে 273 ডিগ্রি কেলভিন।
এটাই হচ্ছে প্রাথমিক একটা রিলেশন। তার মানে সেলসিয়াস স্কেলে 0 সমান হচ্ছে ফারেনহাইট স্কেলে 32, আর কেলভিন স্কেলে হচ্ছে 273। তাহলে এখন ধরি আমরা সেলসিয়াস স্কেলের একটা থার্মোমিটার দিয়ে কোনো বস্তুর তাপমাত্রা পেলাম হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? ফারেনহাইট স্কেলে 10 ডিগ্রি বাড়তে থাকবে, মানে বাড়বে। তাহলে যখন সেলসিয়াস স্কেলে 0 তখন হচ্ছে ফারেনহাইট স্কেলে 32 হয়। তাহলে সেলসিয়াস স্কেলে যদি 10 হয়, তাহলে ফারেনহাইট স্কেলেও তো 32 এর পর আরো 10 হবে, মানে হচ্ছে তখন ফারেনহাইট স্কেলে হবে 42 ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে যখন 10 ডিগ্রি সেলসিয়াস হবে তখন কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে যখন মানে সেলসিয়াস স্কেলে 0, তখন কেলভিন স্কেলে হচ্ছে 273। তার মানে সেলসিয়াস স্কেলে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিন স্কেলে হবে ওই যে 273 যোগ 10, মানে 283 ডিগ্রি কেলভিন হবে। খুব ইজি। তো এটা আমি একেবারেই মানে সহজভাবে জিনিসটা বুঝাই দিলাম। এখন যদি আপনারা গাণিতিক মানে সূত্রের মাধ্যমে যদি রিলেশনটা মানে দেখতে চান, সেক্ষেত্রে দেখেন এই যে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটার অর্থ হচ্ছে আমি যদি এখানে সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল, এফ মানে ফারেনহাইট, কে মানে হচ্ছে কেলভিন। এখন আমি ধরেন আপনি সেলসিয়াস স্কেলে কোন একটা বস্তুর তাপমাত্রা মেপে আপনি পেলেন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমি বললাম যে আমাকে কেলভিন স্কেলে কত হবে বলেন। তাহলে আপনি কি করবেন? এই যে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এই যে কে মাইনাস 273 ডিভাইড বাই 5, এইটুকু একটা সমীকরণ। এবং ওখানে কি করবেন, সি এর জায়গায় আপনি সেলসিয়াস স্কেলে যত তাপমাত্রা পেয়েছেন ওই তাপমাত্রাটা সি এর জায়গায় বসাবেন। বসালে বাস, এই আপনার তো এই সমীকরণটা এখন সলভ করলে আপনি কে এর মান পেয়ে যাবেন। কে এর মান পাওয়া মানে হচ্ছে কেলভিন স্কেলে কত হবে সেই রেজাল্টটা পেয়ে যাবেন। আবার আমি যদি বলি যে না আমাকে ফারেনহাইট স্কেলে কত হবে বলেন, তাহলে আপনার রিলেশনটা নিতে হবে সি ডিভাইড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এতটুকু। এখানে তখন ওই যে সি এর জায়গায় সেলসিয়াস স্কেলের ইয়াটা বসাবেন, মাপটা বসাবেন, আর তখন এই সমীকরণটা সলভ করলে এফ ইকুয়াল টু কত পেয়ে যাবেন, মানে ফারেনহাইট স্কেলে কত হবে সেটা পেয়ে যাবেন। এটাই আমি ওই যে উপরে নরমালি লিখছি, সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইড বাই 5। এই রিলেশনটা দিয়ে আপনারা ইজিলি মানে যে কোনো একটা স্কেলে যদি তাপমাত্রা কোনো কিছুর তাপমাত্রা নির্ণয় করেন, তাহলে মানে অন্য একটা স্কেলে কত হবে সেটা ইজিলি বের করতে পারবেন। মনে করেন একজন মানুষের যে দেহের তাপমাত্রা, ওটা তো আপনি থার্মোমিটার দিয়ে যখন মাপা হয়, থার্মোমিটার হচ্ছে ফারেনহাইটে, কারণ আপনি ফারেনহাইটে রিডিংটা পাবেন। এখন যদি আমি বলি যে সেলসিয়াসে এটা কত হবে, তাহলে এই রিলেশন দিয়ে ইজিলি আপনি সেলসিয়াস মানে সি এর মানটা বের করলে পেয়ে যাবেন। আপনি তখন নিতে হবে সি ডিভাইড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, এটুকু এটুকু সমীকরণ। এবং ওখানে এফ এর জায়গায় থার্মোমিটার রিডিংটা বসাবেন, বসালে এই ইকুয়েশনটা যখন সলভ করবেন, সলভ করলে সি ইকুয়াল টু যে ভ্যালুটা পাবেন সেটাই হচ্ছে সেলসিয়াস স্কেলের রিডিং। এই যে এখন যেমন কয়েকদিন আগে তাপদাহ গেছে, সেখানে কিন্তু সেলসিয়াসে মানে আবহাওয়া অফিস বা আবহাওয়া অধিদপ্তর সেলসিয়াসে কিন্তু রিডিং গুলো বলতেছিল যে 40 ডিগ্রি সেলসিয়াস বা 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেটা আপনার ফারেনহাইটে যদি বের করতে চান তাহলে এই রিলেশন দিয়ে বের করতে পারবেন। এবং এটুকু মনে রাখবেন যে সেলসিয়াসের চেয়ে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বেশি, এবং তার চেয়ে কেলভিন স্কেলে আরো বেশি। কারণ এটা ওই যে ছবিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, সেলসিয়াস স্কেলে যখন 0 ডিগ্রি তখন ফারেনহাইটে 32 ডিগ্রি হয়ে যায়। আবার কেলভিন স্কেলে 273 ডিগ্রি কেলভিন হয়ে যায়। তার মানে হচ্ছে যে আপনার সেলসিয়াস স্কেলের চেয়ে ফারেনহাইট স্কেলের মান বেশি, আর ফারেনহাইটের চেয়ে কেলভিন স্কেলের মান আরো বেশি। এই হচ্ছে মূলত তাপমাত্রার যে তিনটা স্কেলের মধ্যে রিলেশন। এবং এই রিলেশনের মাধ্যমে আপনারা যে কোনো তাপমাত্রা মানে যে কোনো স্কেলে নির্ণীত তাপমাত্রাকে অন্য যে কোনো স্কেলে তাপমাত্রাতে কনভার্ট করে নিতে পারবেন। আজকের মূলত এতটুকুই ক্লাসের আলোচনা। আহ, তাহলে আমি গত ক্লাস যদি আপনারা করে থাকেন, সেই ক্লাসের সাথে এইটুকু যোগ করলে আপনাদের কিন্তু আমি বলবো যে মানে তাপমাত্রা এবং তাপমাত্রার যে বিভিন্ন মানে পরিমাপক গুলা, প্লাস হচ্ছে তাপমাত্রার যে বিভিন্ন ডাইমেনশন, ডাইমেনশন বলতে ক্ষেত্র বা বিভিন্ন অবস্থা,
এগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছেন, এবং গত ক্লাসে কিন্তু আমি ওই তাপমাত্রা সেই সাথে হচ্ছে মানে আমাদের স্বাস্থ্যের সাথে তাপমাত্রার সম্পর্কগুলো আমি বা থার্মোমিটারের ব্যবহারগুলো সম্পর্কে বলেছি। আপনারা যদি করে থাকেন তো জানেন, আর না করে থাকলে তো মিস করে গেছেন। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা বলতে পারেন, অথবা এই রিলেটেড বা পদার্থবিদ্যার বাইরেও ডাক্তারির উপরেই যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। হ্যালো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কানেক্টেড দেখছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে আদৌ আপনারা কি আসলে ক্লাসটা শুনতে পাচ্ছেন কিনা, নাকি কানেক্ট হয়ে মানে আসলে কানেক্টেড না আরকি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নতুবা আমি আজকের জন্য ক্লাস শেষ করে দিব। মনে হয় কোনো প্রশ্ন নেই। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। মানে শনিবারে আমার নেক্সট শনিবার হবে রসায়ন বিদ্যার উপর ক্লাস, কাজে আপনারা যুক্ত থাকবেন। ধন্যবাদ।